আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক ২.৫ বছর বাংলাদেশের একজন অ্যা সেনা কর্মকর্তার মরদেহ আ ঢাকা মেডিকেলের মর্গে পড়েছিল। দাফন করতে দেয়নি হাসিনা। এবং মানে হাসিনার যে জঙ্গি নাটক, যে পরিকল্পিত হত্যাকাণ্ড, দেশপ্রেমিক অফিসারদের হত্যাকাণ্ড অর্থাৎ হত্যাকাণ্ডের পরে সে বেছে যাদেরকে হত্যা করেছে তাদের মধ্যে অন্যতম এই মেজর জাহিদুল ইসলাম। ২.৫ বছর আপনারা ভাবতে পারেন যে ঢাকা শহরে একজন মেজরের মৃতদেহ ঢাকা মেডিকেলের মর্গে ফেলে রাখা হয়েছে বেওয়ারিশ হিসেবে। তার কোনো সহকর্মী এগিয়ে আসেনি। তার কোনো আত্মীয়স্বজন সবাই থাকার পরেও তাদেরকে লাশ দাফন করতে দেওয়া হয়নি। কত বিভৎস, কত ভয়ংকর এবং হাসিনা কি পরিমাণ আতঙ্ক সৃষ্টি করেছিল আমাদের সেনাবাহিনীর ভেতরে, আমাদের প্রশাসনের ভেতরে। সে বিষয়টি নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত জানবো। একটি একটু অন্যভাবে বিষয়টি বিস্তারিত জানবো। আমার সঙ্গে একটি মেধাবী টিম ইতিমধ্যে যুক্ত হয়েছেন। তাদের তৈরি করা একটি তথ্যচিত্র আমরা দেখব। মেজর জাহিদের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনা, বাস্তব ফুটেজ এবং কিছু জায়গায় আমরা এআই এর সহায়তা নিয়েছি। যে আপনাদেরকে স্পষ্টভাবে বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি বর্তমান সরকারের অ্যাকশন পার হয়ে গেছে। কিন্তু যেই জায়গাগুলোয় মানুষ হাসিনাকে বিতাড়িত করার পেছনে মানুষের মনের যে ক্ষোভগুলো ছিল, সেই ক্ষোভের জায়গাগুলো বর্তমান সরকার এখন পর্যন্ত হাত দেয়নি। অর্থাৎ যে বিডিআর হত্যাকাণ্ড বা এরকম যে নির্মম হত্যাকাণ্ডগুলো হাসিনা purposefully তাকে মজবুতভাবে টিকিয়ে রাখার জন্য করেছিল, সেই জায়গাগুলোয় সরকার এখনো হাত দেয়নি। আমরা সরকারের মনোযোগ আকর্ষণ করছি। সরকারকে আবার রিকল করিয়ে দিতে চাচ্ছি যে কত ভয়ংকর ছিল সেই দিনগুলো এবং যে কারণে হাসিনা বিতাড়িত হয়েছে, সেই জায়গাগুলোর বিচার, সেই ঘটনাগুলোর তদন্ত, সেই বিষয়গুলোর আ যত দ্রুত সম্ভব তারা যেন হাত দেন। দর্শক আমরা আ মা আমার টিমের করা যেই উম তথ্যচিত্র মেজর জাহিদের অ্যা মর্মান্তিক যেই উম জীবন আ জীবনাবসান ঘটেছে, তার উপর যে নির্মম অত্যাচার নেমে এসেছে, তার স্ত্রীসহ তার কন্যাদের যেভাবে আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছে, তা নিয়ে বিস্তারিত এই তথ্যচিত্রটা দেখুন। তারপর আমি আবার আপনাদের সঙ্গে ১ মিনিট কথা বলব। রাজধানীর রূপনগরে পুলিশের অভিযানে নিহত হন কি মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড জাহিদুল ইসলাম। কখনো জাহাঙ্গীর, কখনো মুরাদ, কখনো ওমর। আমাদেরকে নিশ্চিত হতে হবে তার কাছে পিস্তল ছিল, তার কাছে চাপাতি ছিল এবং গ্রেনেডও ছিল। হত্যা করা হলো, তারপরে আমি জানলাম সে নাকি জঙ্গির সাথে সংশ্লিষ্ট। সাবেক মেজর জাহিদের স্ত্রী জেবুনেসা শিলা কাছে গ্রেনেড আছে এবং সেটি বেঁধে তারা প্রস্তুত হয়েছে। উনি যদি সত্যি জঙ্গি হতেন, ওনাকে ওরা বিচার করতো। ওনাকে কেন এভাবে মেরে ফেলল? আমাদের জানা মতে বাংলাদেশে গত 15 বছরে এটি হলো জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ। এক বীরের চরিত্র হনন ও হত্যাকাণ্ডের অন্তরাল, যিনি ছিলেন দেশের অন্যতম মেধাবী সেনা কর্মকর্তা। বিএমএ লং কোর্সে তৃতীয় হয়ে যিনি অর্জন করেছিলেন গোল্ড মেডেল। কিন্তু দেশের সার্বভৌমত্ব ও সত্যের পক্ষে কথা বলাই কি ছিল তার অপরাধ? 2016 সালের 2 সেপ্টেম্বর রাতে ঢাকার রূপনগরে এক নির্মম বন্দুকযুদ্ধের নাটকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়েছিল এক অকুতোভয় বীরকে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম, যিনি মেজর জাহিদ নামে পরিচিত ছিলেন। দীর্ঘ 8 বছর ধরে এই সমাজ, একটি পরিবার ও তাকে জঙ্গি হিসেবে চিনে এসেছে। কিন্তু 2024 সালে হাসিনা পালিয়ে পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়া একটি অভিযোগ পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছে। এটি কি সত্যিই জঙ্গি বিরোধী অভিযান ছিল, নাকি পিলখানা হত্যাকাণ্ডের এক অকুতোভয় সাক্ষীকে চিরতরে স্তব্ধ দেওয়ার এক রাষ্ট্রীয় নকশা? আজ আমরা উন্মোচন করব মেজর জাহিদের বীরত্ব, তার দেশপ্রেম এবং একটি স্বাধীন রাষ্ট্রে একজন সৎ অফিসারকে স্তব্ধ করে দেওয়ার সেই হিম করা সত্য। নক্ষত্রের উত্থান, 43তম বিএমএ লং কোর্সের সেই মেজর জাহিদ। দেশ মাতৃকার এই বীর সন্তানের জন্ম কুমিল্লার মাটিতে। তার কুমিল্লার আদর্শ সদর উপজেলার 5 থুবি ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামে।
2000 সালে 43তম বিএমএ লং কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান মেজর জাহিদুল ইসলাম। মেধার স্বাক্ষর রেখে অর্জন করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গোল্ড মেডেল। কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশন, পাকিস্তানে মিড ক্যারিয়ার কোর্স এবং কানাডায় উচ্চতর প্রশিক্ষণ শেষ করে তিনি হয়ে ওঠেন দক্ষ এক অফিসার। কিন্তু চাটুকারিতা নয়, মেজর জাহিদের ধমনীতে ছিল খাঁটি দেশপ্রেম। সিলেট ও বগুড়া সেনানিবাসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তিনি দায়িত্ব পালন করেছেন। সহকর্মী ও অধীনস্থদের কাছে তিনি ছিলেন এক সৎ, নিয়মানুবর্তী এবং আদর্শিক অফিসার। কিন্তু এই সততাই তৎকালীন সময়ে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। তিনি সেনাবাহিনীতে অযোগ্যদের অনৈতিক পদোন্নতি এবং চাটুকারিতার রাজনীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। কিন্তু সবচেয়ে বড় মোড় আসে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি। পিলখানায় যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় বিডিআর হত্যাকাণ্ড, যেখানে 57 জন প্রতিভাবান সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পিলখানা হত্যাকাণ্ডের যোগসূত্র: 2009 সালে সরকারে বাছাইকৃত সেনা কর্মকর্তাদের পিলখানায় পোস্টিং দেওয়া হয় এবং সেই তালিকায় মেজর জাহিদেরও নাম ছিল। মেজর জাহিদ পোস্টিংয়ে আগ্রহী ছিলেন না, তাই যোগদান করেননি। তখন পিলখানায় মেজর জাহিদের কোর্সমেট শহীদ ক্যাপ্টেন মোহাম্মদ মাজহারুল হায়দার পিলখানায় পোস্টিং ছিলেন। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় সেনা কর্মকর্তাদের ওপর এক মর্মান্তিক হত্যাযজ্ঞ চালানো হয়। ঘটনার দিন শহীদ ক্যাপ্টেন মাজহারুল হায়দার মেজর জাহিদকে ফোনে বলেছিলেন, আমাদের সব অফিসারকে মেরে ফেলেছে। কারা মেরেছে? মেজর জাহিদ সেটা জানতে চান। তখন ক্যাপ্টেন মাজহার বলেন, কিছু হিন্দিভাষী ব্যক্তি যারা বিডিআর-এর পোশাক পরা ছিল, যাদের কখনোই পিলখানায় আগে দেখিনি। মেজর জাহিদ তখন বগুড়া ক্যান্টনমেন্টে ছিলেন। ঘটনায় তিনি হতভম্ব হয়ে বগুড়া ক্যান্টনমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বিষয়টি জানান। মেজর জাহিদ পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন। পিলখানা হত্যাকাণ্ড সম্বন্ধে মাজহারুলের কাছ থেকে অনেক কিছুই জেনে গিয়েছিলেন। তাই ফ্যাসিস্ট হাসিনা সরকার মেজর জাহিদুল ইসলামকে টার্গেট করে নজরদারিতে রাখত। মেজর জাহিদ ছিলেন এই পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী। এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের মূল কুশীলব কারা ছিল, কিভাবে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা ও ভেতরের বিশ্বাসঘাতকেরা মিলে এই ষড়যন্ত্র সফল করেছিল, তার অনেক গোপন ও স্পর্শকাতর তথ্য মেজর জাহিদ জেনে গিয়েছিলেন। সত্যের পথে অবিচল এই অফিসারকে কোনোভাবেই কেনা বা দমানো সম্ভব ছিল না। ফলে 2015 সালে তাকে বাধ্য করা হয় স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসর নিতে। কিন্তু অবসর নিলেও তিনি নিরাপদ ছিলেন না, কারণ তার কাছে থাকা সত্যগুলো তৎকালীন ফ্যাসিবাদী সরকারের ভিত নড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রূপনগর অভিযান হত্যাকাণ্ড 2016 সালে 2 সেপ্টেম্বর আনুমানিক রাত 10টা ঢাকার রূপনগরের একটি ভাড়া বাসায় সিটিটিসি ইউনিট যখন তথাকথিত অভিযান চালায়, তখন তারা তৈরি করে রেখেছিল এক নিখুঁত মিথ্যা নাটক। রূপনগর থানার মামলার এজাহারে দাবি করা হয়, পুলিশের হাত থেকে বাঁচতে মেজর জাহিদ নাকি পুলিশ কর্মকর্তাদের ওপর চাকু ও পিস্তল নিয়ে চড়াও হয়েছিলেন। পুলিশের দাবি অনুযায়ী সেখানে 6 জন পুলিশ সদস্য আত্মরক্ষার্থে মেজর জাহিদকে লক্ষ্য করে ঝাঁঝরা করে দেয় একের পর এক বুলেট দিয়ে। সে কখনো জাহাঙ্গীর, কখনো মুরাদ, কখনো ওমর। আমাদেরকে নিশ্চিত হতে হবে আসলে তার প্রকৃত নাম। তার কাছে পিস্তল ছিল, তার কাছে চাপাতি ছিল এবং গ্রেনেডও ছিল। গ্রেনেডও নিক্ষেপ করেছে, গুলিও করেছে, চাপাতিতে কোপও দিয়েছে। সরকারি নথি অনুযায়ী সেদিন ছোড়া হয়েছিল মোট 29 রাউন্ড গুলি। তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলামের তত্ত্বাবধানে একে একটি মুখোমুখি ক্রসফায়ার হিসেবে দেখানো হলেও প্রশ্ন জাগে, কোনো আত্মরক্ষার লড়াইয়ে কি একজনের শরীরে 29 রাউন্ড গুলি ছোড়ার প্রয়োজন পড়ে? 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আসল সত্য সামনে আসে। রূপনগরের সেই ফ্ল্যাটে কোনো যুদ্ধই হয়নি। সত্য হলো, মেজর জাহিদের হাত দুটোকে আগেই পেছন থেকে শক্ত করে বেঁধে একদম কাছ থেকে গুলি করে তার বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। পিলখানা হত্যাকাণ্ডের স্পর্শকাতর সত্য যাতে কোনোদিন আলো না দেখে, সেজন্যই মূলত এই 29 রাউন্ড বুলেটের নির্মম নাটক সাজানো হয়েছিল। মেজর জাহিদের মরদেহের যে বিবরণ সামনে আসে, তা শুনলে যে কোনো সভ্য মানুষের রক্ত হিম হয়ে যাবে। রূপনগরের সেই ফ্ল্যাটে মেজর জাহিদের উপর চালানো হয়েছিল মধ্যযুগীয় বর্বরতা। মৃত্যুর আগে তার 2 হাত কাঁধ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও উল্টে ফেলা হয়েছিল, অর্থাৎ মুথড়ে ভেঙে ফেলার পর হাত দুটি
স্রেফ চামড়া আর মাসল টিস্যুর সাহায্যে টর্সো বা শরীরের মূল কাঠামোর সাথে ঝুলেছিল। শুধু তাই নয়, তার মুখমণ্ডল এমন কালচে লাল হয়েছিল যে দূর থেকে রক্তমাখা মনে হলেও আসলে তা ছিল পৈশাচিক আঘাতের চোটে খোদ চামড়ার জমাট বাঁধা লাল বর্ণ। তার 2 চোখ ছিল কোটর থেকে ঠিকরে বের হওয়া, যা প্রচণ্ড টর্চারের ব্যথার চোটে অথবা উদ্দেশ্যমূলকভাবে শ্বাসরোধ বা দম বন্ধ করে মেরে ফেলার স্পষ্ট আলামত। অর্থাৎ ফরেনসিক ও প্রত্যক্ষদর্শীদের অকাট্য প্রমাণ করে রূপনগরের ওই বাড়িতে মেজর জাহিদের সাথে পুলিশের কোনো লাইভ অপারেশন বা বন্দুকযুদ্ধই হয়নি। আমরা যে তথ্য প্রমাণ যেটা জানতে পেরেছি, জাহিদের হাতে পিস্তল ছিল না। এটা কি ঠিক কিনা? না, এটা ঠিক আছে। এজাহারের যেটা লেখা হয়েছিল, ওই লেখাটা মেহেদির লেখা ছিল না, মানে আপনাদের থানার লেখা ছিল না, কাউন্টার টেরোরিজম লিখেছিল। এটা কি ঠিক? তদন্ত প্রতিবেদনে যেটা আসছে যে জাহিদ গুলি করেছে, এটা সাজানো কল্পকাহিনী না? আপনাকে তো ক্লিয়ার বললাম, তার কাছে আগ্নেয়াস্ত্র না থাকলে সে গুলি করবে কিভাবে? আচ্ছা, আপনার যে চাকুর আঘাতটা দেখলাম, সামনাসামনি থাকলে কিভাবে পেছনে মারলো? ঘটনার সাথে আপনারা কাগজ কলম যেটাই পাইছেন, এর সাথে বাস্তব ঘটনার একটু গরমিল আছে, অসঙ্গতি আছে। এমনকি নিহত মেজর জাহিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে দীর্ঘদিন পড়েছিল। লাশ নিতে চাইলেও পরিবারের কাছে দেওয়া হয়নি। 2.5 বছর পর বেওয়ারিশ হিসাবে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে তার লাশ হস্তান্তর করলে অজ্ঞাতনামা হিসেবে জুরা কবরস্থানে তা দাফন করা হয়। পরবর্তীতে নিহত মেজর জাহিদের পরিবার অনেক চেষ্টা খোঁজাখুঁজির পরও তার কবর খুঁজে পায়নি। 303 হলো আঞ্জুমানের সিরিয়াল আর কি, আমাদের রেকর্ডের যে আঞ্জুমান গুলি দাফন হয় ওই দাফনের সিরিয়ালটা আছে, কিন্তু কবরের সিরিয়ালটা নাই। আয়নাঘর ও পরিবারের ওপর নির্যাতন। কিন্তু রাষ্ট্রীয় এই নির্মম নাটক শুধু মেজর জাহিদকে হত্যা করেই শেষ হয়নি। সত্য যেন কোনোদিন বাইরে না আসে, তাই 2016 সালের 2 সেপ্টেম্বর, সেই অভিশপ্ত রাতেই মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা এবং তার 2 নিষ্পাপ শিশু সন্তানকে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া হয় ডিবির কথিত আয়নাঘরে। দীর্ঘ 4 মাস 7 দিন জেবুন্নাহার শিলা ও তার ছোট মেয়েকে সম্পূর্ণ দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে গুম করে রাখা হয়। এরই মাঝে তাদেরকে উঠিয়ে নেওয়ার 7 দিন পর মেজর জাহিদের স্ত্রীর কাছ থেকে তার বড় মেয়ে জুনাইরা বিনতে জাহিদকে নিয়ে যাওয়া হয় এই যে তারা জুনাইরা বিনতে জাহিদকে তাদের নানা নানির কাছে পৌঁছে দিবে। রূপনগরে মেজর জাহিদকে নির্মমভাবে হত্যার মাত্র 9 দিন পর 2016 সালের 10ই সেপ্টেম্বর আজিমপুরে মঞ্চস্থ করা হয় রাষ্ট্রীয় নাটকের আরেকটি কুৎসিত অধ্যায়। সেখানে এক কথিত অভিযানে 3 জনকে আটক করার দাবি করে পুলিশ। আহত অবস্থায় পাওয়া যায় একজন পুরুষকে, মৃত অবস্থায় পাওয়া যায় 3 জন শিশু এখানে ছিল যাদেরকে আমরা হেফাজতে রেখেছি। কিন্তু সেই সাজানো গল্পে সিনেমাকেও হার মানায় তখন, যখন মেজর জাহিদের বড় মেয়ে অবুঝ শিশু জুনাইরা বিনতে জাহিদকে সেই বাসা থেকে উদ্ধার করার নাটক করা হয় এবং এটা ঢালাওভাবে প্রচার করা হয় তার এই ছোট্ট মেয়েটিও জঙ্গি কাজের সাথে জড়িত। বাবা মার সাথে সবার সাথেই ছিলাম, পরে আম্মুর সাথে আজিমপুর, যে ওখান থেকে গাড়িতে করেই নিয়ে যাওয়া হয়েছে। ওখানে নিয়ে আমাকে বসায় ছবি তোলা হয়েছিল। এরপরে আরেকটা মাইক্রোতে করে ওই ভিকটিম সেন্টার নামে একজন আন্টি আর একজন আঙ্কেল নিয়ে গিয়েছিল। এরপরে ওখানে আমি এলাম, পরে আমার নানা নানুরা এসে আমাকে নিয়ে গিয়েছিল। ক্ষমতার লোভে অন্ধ শাসকেরা একটা নিষ্পাপ শিশুর ভবিষ্যৎকে কলঙ্কিত করতেও দ্বিধা করেনি। পরে জুনাইরা বিনতে জাহিদকে তার নানা নানির কাছে হস্তান্তর করা হয়। বড় মেয়ে নানা নানির কাছে থাকলেও ছোট মেয়েটিকে মায়ের সাথেই দীর্ঘ সময় পার করতে হয়েছে অন্ধকার প্রকোষ্ঠে। তাদের উপর দিনের পর দিন চালানো হয় মানসিক ও শারীরিক নির্যাতন এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় যে তারা জঙ্গি। ওরা তো বিভিন্ন জনের ছবি দেখিয়ে আমি চিনি কিনা, আমি যেটা জানি সেটা ওরা বিশ্বাস করছিল না। জঙ্গিদের বিভিন্ন জায়গায় মানে ওনারা যে ইয়ে করে দিচ্ছে, ফায়ার করে দিচ্ছে সবাইকে মেরে, ওরকম পরিণতি চান নাকি? ওরকম হুমকি ধমকি অনেক কিছুই ছিল। আপনি নিজেকে সেভ করেন, আপনার ভালো চাইলে আপনি সত্য কথা বলেন। 2টা মামলা থেকে কিন্তু আমি এখনো রেহাই পাইনি, এখনো মামলাগুলো চলমান। অবশেষে 2016 সালের 24 ডিসেম্বর আরেকটি জঙ্গি নাটক সাজিয়ে আশকোনার এক বাসা থেকে নাটকীয়ভাবে মেজর জাহিদের স্ত্রী ও তার ছোট মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর ডিবি কার্যালয়ে আরো 16 দিন জিজ্ঞাসাবাদের নামে চালানো হয় অমানুষিক টর্চার। তারপর একাধিক মিথ্যা জঙ্গি মামলা দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় কাশিমপুর কারাগারে।
আমি জেলে যাওয়ার 1 বছরের মধ্যেই আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনেই মারা যান। মানে ওনার ছেলের মৃত্যুর 1 বছরের মধ্যেই আমার শ্বশুর শাশুড়ি মারা যান, দুজনেই স্ট্রোক করে ব্যথা পেয়ে পড়ে গিয়ে। আমি বের হওয়ার 20 দিন আগে আমার আব্বু মারা যান, 2020 সালে। ওরা আমাকে জানতেও তো আমাকে একটা ফোন কল করতে দিত না ওখান থেকে। আমরা ওখানে যখন আমাদের হতো, অফিসার ওরা আসতো, জেলার ওরা আসতো, আমরা রিকোয়েস্ট করতাম বাসায় একটা ফোন কল করার জন্য। ওরা তো কখনো সহযোগিতা করতো না, এবং যারা ডিউটি করতো রক্ষী বাহিনী ওদেরকেও মানা করে দিত যেন আমাদের ফোন না করা হয়। চাই আমি আমার হারানো কিছুই তো খুঁজে ফিরে পাবো না, আমি শুধু সম্মানটুকু চাই। যে অপবাদ দিয়েছিল সেই অপবাদ গ্লানি থেকে মুক্তি চাই আমাকে, আমার স্বামীকে। উনি যদি সত্যি জঙ্গি হতেন, ওনাকে ওরা বিচার করতো, ওনাকে কেন এভাবে মেরে ফেলল। সভ্য পৃথিবীর মানুষ কি কল্পনা করতে পারে যখন তাদের অন্ধকার জেলে পাঠানো হয়, তখন মেজর জাহিদের ছোট সন্তানের বয়স ছিল মাত্র 1 বছর, আর বড় সন্তানের বয়স মাত্র 5 বছর। জেবুন্নাহার শিলা ও তার সন্তানেরা কোনো বিচার ছাড়াই রাষ্ট্রীয়ভাবে বল প্রয়োগপূর্বক গুম বা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের নির্মম শিকার হন। পুলিশের সাজানো ও কাল্পনিক মামলায় আদালতে কোনো অপরাধ প্রমাণিত হওয়ার আগেই কোনো রায় ছাড়াই মায়ের সাথে নিষ্পাপ শিশুকেও বন্দি জীবন পার করতে হয়েছে। দীর্ঘ 4 বছর পর 2020 সালে সমাজের চোখে জঙ্গির স্ত্রীর মিথ্যে তকমা মাথায় নিয়ে অবশেষে জামিনে মুক্তি পান তিনি এবং তার ছোট মেয়ে। মুক্তি পেলেও স্বস্তি মেলেনি তার। 2 বছর জামিনে থাকেন তিনি, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকারের ভয় ছিল অন্য জায়গায়। স্বৈরাচারের মনে প্রতিনিয়ত কাঁপন ধরছিল। জেবুন্নাহার শিলা যদি মুক্ত বাতাসে থেকে তার স্বামী মেজর জাহিদের নির্মম হত্যাকাণ্ডের বিচার চেয়ে বসেন। ক্ষমতার মসনদ হারানোর এই কাল্পনিক ভয়ে 2 বছর পর তার জামিন বাতিল করে দেয় ফ্যাসিস্ট হাসিনা সরকার। কোনো নতুন অপরাধ নয়, স্রেফ সত্য প্রকাশ পাওয়ার ভয়ে 2022 সালের 31শে আগস্ট জেবুন্নাহার শিলাকে আবারও টেনে হিচড়ে পাঠানো হয় অন্ধকার কারাগারে। এই সময় তার ছোট মেয়েকে তার সাথে রাখতে পারেননি। ছোট মেয়েকে দেখাশোনা করেছিলেন জেবুন্নাহার শিলার ছোট ভাই। কিন্তু প্রকৃতি কোনো অন্যায় চিরদিন সহ্য করে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর আসল সত্য সামনে আসে। এর পরপরই 31 আগস্ট জেবুন্নাহার শিলা আবার জামিনে মুক্ত হন। 2016 থেকে 2024 এই সুদীর্ঘ 8টি বছর এই পরিবারটি সমাজের বুকে জঙ্গির পরিবার হিসেবে লাঞ্ছিত হয়েছে। মেজর জাহিদের 2 সন্তান বড় হয়েছে বাবার খুনের দেওয়া মিথ্যে কলঙ্কে বোঝা মাথায় নিয়ে। 2024-এর পর সত্যের উদয় ও আইনি লড়াই। সুদীর্ঘ 8 বছরের বিচারহীনতার পর অবশেষে শুরু হয়েছে আইনি লড়াই। যেসব ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন তৎকালীন আইজিপি AKM শহীদুল হক, তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া, তৎকালীন ডিবি প্রধান মনিরুল ইসলাম, তৎকালীন সিটিটিসির প্রধান আসাদুজ্জামান, মিরপুর বিভাগের তৎকালীন ডিসি মোহাম্মদ মাসুদ আহমেদ, রূপনগর থানার তৎকালীন ওসি শহীদ আলম, ডিসি ডিবি কৃষ্ণপদ রায় সহ পুলিশের তৎকালীন অজ্ঞাত সদস্যরা। নালিশ জানাতে আসছি, চিফ প্রসিকিউটর বরাবর একটি আবেদন দিয়েছি। আমার ডাইনে দেখতে পাচ্ছেন ভিকটিম পরিবার এই 2টি শিশু বাচ্চা নিয়ে 4 মাস 7 দিন অবস্থায় ছিল। কারণ হলো এই যে আবেদনকারী জেবুন্নেসা ইসলাম, তার হাজব্যান্ড মেজর জাহিদ অত্যন্ত ব্রিলিয়ান্ট অফিসার ছিল। তাকে জঙ্গি সাজিয়ে তার বাসার নিচে পয়েন্ট ব্ল্যাঙ্ক পিছনে হাত বেঁধে তাদেরকে হত্যা করা হয়। যেহেতু মিসেস জাহিদ গুম অবস্থায় ছিলেন এবং পরবর্তীতে 6 বছর জেল খেটেছেন, অত্যন্ত ভয়ার্থ ছিল। তিনি এতদিন নালিশ জানাতে পারেননি, আজকে সেই নালিশ জানাতে আসছেন। আমাদের জানা মতে বাংলাদেশে গত 15 বছরে এটি হলো জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ। এই ট্রাইব্যুনালে আজ কেবল একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার হত্যার বিচার হচ্ছে না, বরং বিচার হচ্ছে একটি স্বাধীন দেশের বুকে সাজানো জঙ্গি নাটকের। আজ 18 কোটি মানুষ চেয়ে আছে এই ট্রাইব্যুনালের দিকে। এই মাটির বীর সন্তান মেজর জাহিদ এবং তার নির্যাতিত পরিবার কি শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ন্যায় বিচার পাবেন? খুনিদের কাঠগড়ায় দাঁড় করানোই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। পুলিশের স্ক্রিপ্ট ও অন্ধ সাংবাদিকতা, মিডিয়ার পৈশাচিক ট্রায়াল। একটি স্বাধীন রাষ্ট্রে যখন রাষ্ট্রযন্ত্র কোনো অন্যায় করে, তখন সত্যকে বাঁচিয়ে রাখার শেষ আশ্রয়স্থল হলো গণমাধ্যম। কিন্তু তৎকালীন সময়ে বাংলাদেশ মূলধারার মিডিয়া কি তার দায়িত্ব পালন করেছিল? উত্তর হলো না।
2016 সালের 3 সেপ্টেম্বর সকালে প্রতিটি টেলিভিশন স্ক্রিন এবং পত্রিকার পাতায় প্রায় একই শব্দে একই লাইনে খবর প্রচার করা হলো। পুলিশের দেওয়া স্ক্রিপ্টকে বিন্দুমাত্র প্রশ্ন না করে কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম বা অনুসন্ধান ছাড়াই মেজর জাহিদকে দুর্ধর্ষ জঙ্গি কমান্ডার মুরাদ হিসেবে সিল মেরে দিল দেশের বড় বড় মিডিয়া হাউসগুলো। এর মাঝে উল্লেখযোগ্য হলো প্রথম আলো, ডেইলি স্টার, বিবিসি বাংলা, এটিএন বাংলা, এটিএন নিউজ ইত্যাদি। মিডিয়া একবারের জন্য প্রশ্ন তোলেনি, যিনি সেনাবাহিনীর এত মেধাবী একজন অফিসার ছিলেন, তিনি রাতারাতি কিভাবে উগ্রবাদী হয়ে গেলেন? কোনো গণমাধ্যম কি মেজর জাহিদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল? তারা কি জানতে চেয়েছিল কেন তার স্ত্রী ও সন্তানদের হন্যে হয়ে খুঁজছে মানুষ? না, তৎকালীন ফ্যাসিবাদের ভয়ে কাঁপতে থাকা কিংবা চামচামি করা মিডিয়া শুধু সরকারের তৈরি করা জঙ্গি নাটকের ব্রডকাস্টার হিসেবে কাজ করেছে। তারা ট্রাইব্যুনাল বা আদালতের আগেই নিজেদের স্টুডিওতে বসে মেজর জাহিদকে দোষী সাব্যস্ত করে এক পৈশাচিক মিডিয়া ট্রায়াল চালিয়েছিল। রাজধানীর রূপনগরে পুলিশের অভিযানে নিহত হন জঙ্গি মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড জাহিদুল ইসলাম। মিডিয়ার এই অন্ধ ভূমিকা একটি নিষ্পাপ পরিবারকে সমাজের চোখে সারা জীবনের জন্য অপরাধী বানিয়ে দিয়েছিল। বীরের প্রতি শ্রদ্ধা ও ন্যায়ের দাবি। ইতিহাসের পাতা থেকে একজন বীরের নাম মুছে ফেলা যায় না। মেজর জাহিদুল ইসলাম তার মেধা, সততা এবং দেশের প্রতি ভালোবাসার চূড়ান্ত মূল্য চুকিয়েছেন নিজের জীবন দিয়ে। ক্ষমতার লোভে অন্ধ শাসকেরা তাকে মুরাদ বানিয়ে হত্যা করলেও আজ 18 কোটি মানুষের কাছে তিনি একজন খাঁটি দেশপ্রেমিক বীর। আজ ফ্যাসিবাদের অবসান ঘটেছে, সত্যের দুয়ার উন্মোচিত হয়েছে। তাই আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাই, মেজর জাহিদ ও তার পরিবারের উপর ঘটে যাওয়া এই রোমহর্ষক রাষ্ট্রীয় অপরাধের একটি উচ্চ পর্যায়ের স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক। আমরা দাবি করি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার। এই মাটির প্রতিটি সন্তান যেন জানতে পারে কে ছিল আসল অপরাধী আর কে ছিল আসল বীর। স্বৈরাচারের বুলেট আপনার দেহকে নিথর করতে পেরেছে, কিন্তু আপনার দেশপ্রেমকে স্তব্ধ করতে পারেনি। স্যালুট আপনাকে মেজর জাহিদ। আপনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের প্রতিটি পাতায়। ভয়াবহ ঘটনা। এই বিষয়গুলো হাসিনা পালিয়ে যাওয়ার পরে আসলে আ সামনে এসেছে এবং আপনারা অনেকেই এগুলো দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন সংবাদপত্রে এবং টেলিভিশনে। আ এগুলো সবকিছু মিলিয়ে একটা কম্পাইলেশন আপনাদের সামনে তুলে ধরা হলো। যেন আপনাদেরকে আপনাদের আ স্মৃতিটাকে আরেকটু জাগিয়ে দেওয়া, বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করা এবং একটা বিস্ময়কর ব্যাপার দেখেছেন যে ২০১৬ থেকে ২০২৪ ৮ টি বছর একজন সেনা কর্মকর্তাকে হত্যা করা এবং তার পরিবারকে আয়নাঘরে রাখা, বছরের পর বছর তার স্ত্রী সন্তানদেরকে স্ত্রী এবং ছোট শিশুসহ এক দফায় জেলে, তারপরে জামিন বাতিল করে আবার জেলে। আমাদের আমাদের সেনাবাহিনীর অফিসাররা কোথায়? তার সহকর্মীরা কোথায়? তার ব্যাচমেটরা কোথায়? তার সিনিয়ররা কোথায়? তার কমান্ডিং অফিসাররা কোথায়? বাংলাদেশে পুলিশের একদল কি বলবো দুষ্কৃতিকারী কর্মকর্তা একটা সেনা অফিসারকে এভাবে মেরে ফেলল। এখন মানে এগুলো যখন ভাবি তখন আসলে এ মানে ভিতরে খুবই ক্ষুব্ধ হই যে এগুলো বাংলাদেশে কিভাবে সম্ভব হলো? এক সেনা কর্মকর্তা আপনি আপনার বুকের যত মেডেলই পড়েন, সেই মেডেলের ভারে আপনি যতটাই ঝুঁকে পড়েন, যত ভারী হোক সেই মেডেল, সেগুলো কোনো কাজে আসবে না। সেগুলো মানুষের কাছে আপনার সম্মানকে প্রতিষ্ঠিত করবে না। কিংবা আপনি যতই ইবাদত করেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন আর তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। কারণ আপনি আপনার দায়িত্বের অবহেলা করছেন। আপ আপনার ব্যাটালিয়ন ইন আর্মস যাদেরকে বলছেন, যারা আপনার ভাই, যারা একই সঙ্গে আপনারা শপথবদ্ধ হয়েছেন দেশ রক্ষা করার জন্য, এরকম আরেকজনকে যখন একটা জঙ্গি তকমা দিয়ে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো বা তার পরিবারকে এভাবে হেনস্থা করা হলো, সেই জায়গাটায় আপনারা যখন নিশ্চুপ থাকেন, সেই জায়গাটায় আপনারা যখন আ নীরব থাকেন, নীরব সমর্থনের মতোই বিষয়টি হয়ে দাঁড়ায়। তো সেখানে আপনার এই বুক ভরা ঝোলানো মেডেল বা আপনার স্রষ্টার প্রতি আনুগত্য কোনো কিছুই আপনাকে আপনার দায় কিন্তু মোচন হবে না। তো আমরা চাই যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী
তারা নিশ্চয়ই বিডিআর হত্যাকাণ্ড সহ এই হাসিনার আমলের সংগঠিত সকল পৈশাচিক যে হত্যাকাণ্ডগুলো সেগুলো অত্যন্ত দ্রুত বিচারের ব্যাপারে তারা উদ্যোগী হবেন। তারা অপরাধীকে বাঁচাতে সহমর্মী হবেন না। তারা প্রকৃত ঘটনা উন্মোচনে এবং বিচারে সহায়তা করবেন। যেন ভবিষ্যতে কখনো কেউ বাংলাদেশ সেনাবাহিনীর দিকে চোখ তুলে তাকাতে না পারে। যেন বিডিআর এর মতো এরকম একটি নির্মম হত্যাকাণ্ড না হয়। হাসিনা তার ১৭ বছরে বাংলাদেশ সেনাবাহিনীকে যতটুকু অপমান অপদস্থ করেছে, যতটুকু নিচে নামিয়েছে তার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে, সেই জায়গাটায় যেন আর কেউ সাহস না করে। আমরা আমাদের সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই। আমরা আমাদের আমরা বিশ্বাস করতে চাই যে, যেই ক্ষতি হাসিনা করে গেছে, সেই ক্ষতি তারা নিজেরাই তাদের মধ্য থেকে রিপেয়ার করবেন এবং হাসিনার এখনো যে অনুগত দাসেরা সেনাবাহিনীর ভেতরে সেনাবাহিনীকে বিপথে পরিচালিত করার জন্য কাজ করে যাচ্ছে, তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, মেজর জাহিদের পরিবার ন্যায় বিচার পাক এবং আমি দাবি করব পাশাপাশি এই পরিবারটি যেন যথাযথ ক্ষতিপূরণ পায়, তাদের সম্মান যেন ফিরে পায়। পাশাপাশি তারা যে ভোগান্তি গেছে দীর্ঘ ৮টি বছর ২০১৬ থেকে ২০২৪ সেই ক্ষতিপূরণ যেন বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান এর হাত ধরে যেন তারা সেটি পান, সেই দাবি জানাচ্ছি। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।